সেই চিঠি ছিল প্রথম প্রেমের আলোয় রাঙা, আর আজকের চিঠি অবেলার, নরকের উদ্যানের থেকে লেখা, শুকনো চামড়ার উপর মৃতের হাড় দিয়ে লেখা। কেমন আছেন মহারাজ? কেমন আছে আপনার হস্তিনাপুর, আমাদের সন্তান কুমার সর্বদমন? নরকের স্মৃতি পাপের, পুণ্যের নয়। তাই হয়তো এইখানে, এই নরকে যা কিছু সৎ, সত্যি, সুন্দর কিংবা প্রেমের, মঙ্গলের সর্বকালের, তা বেশিক্ষণ টেকে না। নরকের মন বিষাক্ত বাতাসের মতো কেবলই অবিশ্বাস আর সন্দেহের গুঁড়ো ছড়াতে থাকে বাতাসে। এই যেমন ধরুন, এখন আমার বলতে ইচ্ছে করছে একটি সুদীর্ঘকালের লুকোনো সত্য, যা কখনোই ইতিপূর্বে আপনার কাছে বা আমার ফেলে আসা জগতের কারো কাছে প্রকাশ করিনি। আগে হ্যাঁ মহারাজ, ক্ষমা করবেন। আপনার শকুন্তলার এই অবিনয়, এই স্পর্ধিত পত্রের ভাষা, যদি সম্ভব হয় চেষ্টা করবেন ভুলে যেতে। কিন্তু নরকেও সুন্দর আছে। আজ আমি সেই আত্মার বিপুল সৌন্দর্যের মধ্যিখানে এসে বলছি, মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুভাশিস গঙ্গোপাধ্যায় লিখেছেন নরকের চিঠি, পাঠ রাজন্যা মিত্র। নরকের চিঠি। প্রিয়তম মহারাজ, হঠাৎ করে আপনার কথা মনে পড়ে গেল আজ বহু যুগ যুগান্ত পরে। নরকের বাগানে জল দিতে দিতে গাছে হঠাৎই দেখি একটা মরা ভ্রমর জেগে উঠে উড়ে এলো আমার মুখের চারিপাশে। যেদিন আমি আপনাকে প্রথম দেখি, আপনিও আমাকে, আমাদের সেই কর্ণমুনির আশ্রমে। মনে পড়ে মহারাজ, নাকি প্রিয়তম? জানি না কি বলতে হয় আজ। মৃত্যুর পরে কি মানুষের সম্পর্ক মরে যায়? কে জানে। হাসি পায় যখন ভাবি সেই দিন ওই ভ্রমরের হাত থেকে আমাকে রক্ষা করতে আপনি নাকি উদয় হয়েছিলেন আমাদের সেই আশ্রম কাননে। প্রথম আপনি নিজের পরিচয় গোপন করবার চেষ্টা করেছিলেন। রাজা বলে পরিচয় দিতে চাননি। বলেছিলেন পুরুবংশের রাজা, যাকে ধর্ম রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করেছেন, সেই আমি মুনিদের যাগযজ্ঞ নির্বিচার চলছে কিনা দেখার জন্য এই তপবনে এসেছি। কত বড় মিথ্যুক আপনি! সেই প্রথম সাক্ষাতেই আমার বোঝা উচিত ছিল। কিন্তু হায়, ওই যে ভ্রমর পণ্ড করে দিল সব প্রেম আর প্রতীক্ষার আয়োজন। আমিও আপনার নয়ন ভিখারি হয়ে গেলাম মুহূর্তে, জন্মের মতো। আশ্রমবাসীরা সেদিন ভয়ে আতঙ্কে সহসা চিৎকার করে উঠেছিল। বনের পাখিরা, পশুরা শুরু করেছিল প্রাণভয়ে ওড়াউড়ি, দৌড়। কেন না জানা গেল সেদিনই একটা মত্ত হস্তি ঢুকে পড়েছিল আশ্রমের উদ্যানে। বনবিতানের মধ্যিখানের এক গাছের গায়ে সেই হাতির দাঁত ঢুকে আটকে গেছে। সমস্ত বনলতা আর জঙ্গলের ডালপালা তাকে রজ্জুর মতো বেঁধে রেখেছিল যেন। তাই সে উন্মত্তের মতো, না থাক, আর বলে লাভ নেই। আশা করি আপনার সব মনে পড়বে, কেননা আপনি তো সেই পাগলা হাতির থেকে আমাদের আশ্রমবাসীদের রক্ষা করবার জন্য ছুটে গেলেন তৎক্ষণাৎ, বীরত্ব দেখাতেও। কিন্তু আমার সখীরা আর আমি পরে বহুদিন এই প্রসঙ্গ উঠতেই আশ্চর্য হতাম এই কথা ভেবে, আপনার আশ্রমে আগমন আর ওই মত্ত হস্তির আগমন একই দিনে ঘটেছিল। তবুও আমাদের কারোর মনে এই কথা ভবিষ্যতের কোনো ইশারা হতে পারে বলে বোধ হয়নি সেই দিন।
এত সারল্য ছিল সেই প্রথম যৌবনের দিনগুলিতে। আহারে, আপনাকে দুদণ্ড দেখব বলে কত না ছল করেছি, নিজের সাথে, সখীর সাথে, সকলের সাথে। আশ্রম ছেড়ে চলে আসার দিনে আপনি আমার চোখের চৌকাঠ ডিঙিয়ে গেলেই আমি নিঃশব্দে, গোপনে আপনাকে অনুসরণ করতাম। যত দূর চোখ যায় তত দূর, পায়ে পায়ে, পায়ে পায়ে, গাছগাছালির বারণ, পশু পাখিদের নিষেধ, বয়োজ্যেষ্ঠদের কঠিন উপদেশ মুহূর্তে তুচ্ছ হয়ে যেত তখন। আমি যেন এক ঘোরে পাওয়া বনদেবী হয়ে হেঁটে যেতাম ঘুমের ঘোরে আপনার পিছু পিছু আপনাদের স্বপ্নের প্রাসাদে। তখনও লিখেছি চিঠি আপনাকে। প্রথম চিঠি লেখা আমার প্রথম মৃত্যুর দিনে, যেদিন আমি জানাতে চাইলাম আপনাকে আমার কেউ নেই এই জগতে, আপনার আমি ছাড়া। আমি এক অরণ্য রমণী, শকুন্তলা। দয়া করো, দয়া করো, দয়া করো, উদ্ধার করো না, শুধু দয়া করো হে মহারাজ। ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না আমি, এমনই ভিখারি। সেই প্রথম চিঠি লেখার সময় প্রিয়ংবদা আর অনসূয়া ছিল পাশে। আপনি আড়াল থেকে দেখেছিলেন, শুনেছিলেন সেই চিঠির কথা। পদ্মপাতার উপর নখ দিয়ে লেখা হচ্ছিল। সেই চিঠি ছিল প্রথম প্রেমের আলোয় রাঙা। আর আজকের চিঠি অবেলার, নরকের উদ্যানের থেকে লেখা, শুকনো চামড়ার উপর মৃতের হাড় দিয়ে লেখা। কেমন আছেন মহারাজ? কেমন আছে আপনার হস্তিনাপুর, আমাদের সন্তান কুমার সর্বদমন? নরকের স্মৃতি পাপের, পুণ্যের নয়। তাই হয়তো এইখানে, এই নরকে যা কিছু সৎ, সত্যি, সুন্দর কিংবা প্রেমের, মঙ্গলের, সর্বকালের, তা বেশিক্ষণ টেকে না। নরকের মন বিষাক্ত বাতাসের মতো কেবলই অবিশ্বাস আর সন্দেহের গুঁড়ো ছড়াতে থাকে বাতাসে। এই যেমন ধরুন, এখন আমার বলতে ইচ্ছে করছে একটি সুদীর্ঘকালের লুকোনো সত্য, যা কখনোই ইতিপূর্বে আপনার কাছে বা আমার ফেলে আসা জগতের কারো কাছে প্রকাশ করিনি। আগে হ্যাঁ মহারাজ, ক্ষমা করবেন। আপনার শকুন্তলার এই অবিনয়, এই স্পর্ধিত পত্রের ভাষা, যদি সম্ভব হয় চেষ্টা করবেন ভুলে যেতে। কিন্তু নরকেও সুন্দর আছে। আজ আমি সেই আত্মার বিপুল সৌন্দর্যের মধ্যিখানে এসে বলছি, মহারাজ, আপনাকে আমি সেই দিন ক্ষমা করিনি, আজও করি না, ভবিষ্যতেও করব না, যেদিন আপনার প্রাসাদ থেকে আপনি আমাকে সমস্ত লোকের সম্মুখে বিশ্রী ভাষায় অপমান করেছিলেন। যদিও তখন আমি অন্তঃসত্ত্বা, আমার পেটের সন্তান আপনারই যে সন্তান, সে কথা বলায় আপনি আমাকে শুধু একজন নিচু জাতের নারী বলেই ক্ষান্ত হননি, বেশ্যাও বলতে পেরেছিলেন। আমি ফিরে এসেছিলাম মাথা নিচু করে, আমার সন্তানকে সঙ্গে করে, আপনার মুখের এই একটি শব্দ প্রয়োগে। আমি প্রেমিকা থেকে বেশ্যা হয়ে গেলাম, আশ্রম কন্যার থেকে সোজাসুজি নাগরবালা। হায় রে, হায় রে, হায়, আমার রাজার বাড়ির বাসিন্দা হবার লোক। হা, আমার অদৃষ্টের পরিহাস। আমার কথাতে আপনার বিশ্বাস হয়নি। আমার চোখের জল, আমার সারা জীবনের প্রেমের বিশুদ্ধতা, আগুন, কিছুই আপনাকে টলাতে পারেনি। এমনকি আমার একমাত্র প্রাণের সম্পদ, আমার দেহের মধ্যে গড়ে তোলা নতুন শিশুর দেহটুকু আপনাকে বিস্মৃতির থেকে জাগিয়ে তুলতে পারেনি সেদিন। ভুলে গেছেন, ভুলে গেছেন। মৃত্যুর মতো সেই ভুলে থাকা জীবন আপনার দেখেছি আমি, আমরা সকলে। ভেবেছিলাম এই সত্য, এই পরাজয় নিয়তি আমার। ক্ষমতাবানেরা চিরকালই ভুলে যায়,
বিস্মৃত হয় অক্ষমের দানকে, অস্তিত্বকেও। কিন্তু না, না, তা হলো না। যে আপনি আমার কথাতে বিশ্বাস করেননি, সেই আপনি বিশ্বাস ফিরে পেলেন একটা মাছ ধরা জেলের কথাতে, যখন সে আমার হাত থেকে খসে যাওয়া আংটিটা দেখালো আপনাকে, যে আংটি নদীর জলে পড়ে গিয়েছিল আমার হাত থেকে, যে আংটি একটা মাছের পেট থেকে উদ্ধার করেছিল আপনার ধীবর। মনে পড়ছে? পড়বেই, কেননা সেই আংটিটায় মহারাজ দুষ্যন্তের নাম লেখা ছিল। কেননা সেইটুকুই একমাত্র চিহ্ন ছিল আমার কাছে, আপনার ভালোবাসার চিহ্ন, প্রিয়তম উপহার। এখন হয়তো আপনি প্রশ্ন করবেন, তাহলে আপনি যখন আপনার সন্তান সর্বদমনকে ফিরে পেয়ে আমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে পুনরায় সুখী জীবনযাপনের মধ্যে আমাকে নিয়ে গেলে, কেন গেলাম আমি? হ্যাঁ, কেন গেলাম আমি? কেন? এর উত্তর একটাই, আমার উপায় ছিল না। আমি ভান করেছিলাম আমি সুখী। এটা দেখাবার ভান। এদেশের বেশিরভাগ সংসারী মেয়েদের যে ভান করে সংসারে টিকে থাকতে হয়, সেই ভান। আর আমার জীবনের নাটকটা যিনি লিখেছিলেন, সেই মহাকবি কালিদাসেরও কিছু করার ছিল না। কেননা ইদ্রিগেব সংসার এই রূপ এদেশের শকুন্তলাদের জীবনে। ভানই সত্য, কিংবা সত্যও একটা ভান। মার্জনা করবেন, নরকের ঔদ্ধত্য আমার। ওই যে ওই যে ওরা সব এসে গেছে, বিনিতা, শকুন্তলা। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।